This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর মেদিনীপুর মেডিকেলে, যেখানে 20 স্যালাইনে প্রসূতির মৃত্যু দেখলাম আমরা। বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 প্রসূতিকে রাখা হয়েছে ভেন্টিলেশনে, চলছে ডায়ালিসিস। কেমন আছেন তারা? অবশ্যই সেই দিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে মেডিকেল টিম আজকে যাচ্ছে মেদিনীপুরে, সেই দিকটাও আমরা আপনাদেরকে জানাবো। কোন বিষয়গুলি তারা খতিয়ে দেখবেন এই মুহূর্তে সরাসরি আমাদের 2 রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে রয়েছেন আমাদের রিপোর্টার দেবব্রত। অবশ্যই আমি যে টিমের কথা বললাম, যে স্বাস্থ্য ভবন থেকে যে টিম যাচ্ছে, তারা কারা কারা যাচ্ছেন, কোন বিষয় খতিয়ে দেখবেন, সেই সমস্ত আপডেট জানবো। আমাদের রিপোর্টার সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি আগে কথা বলতে চাইবো দেবব্রতের কাছে, কারণ দেবব্রত, যে 4 জন প্রসূতি মানে কাল থেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, ডায়ালিসিস চলছিল, এখন কি অবস্থা তাদের, তারা কেমন আছেন? দেখো, প্রথমেই বলি যে আজকে যে সমস্ত যে প্রস্তুতিরা ভর্তি রয়েছেন তাদের মধ্যে বলা যেতে পারে যে 48 ঘন্টা কাটার পরে কিন্তু কিছুটা হলেও স্বস্তির খবর মিলেছে। একজন গুরুতর অসুস্থ অবস্থায় বা আশঙ্কাজনক অবস্থায় এখন অবধি রয়েছেন বলে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, কিন্তু বাকিদের অবস্থা কিছুটা হলেও ভালো, তুলনামূলক গতকালকের থেকে কিছুটা হলেও ভালো। এই স্বস্তির খবর কিন্তু হাসপাতাল সূত্রে পাওয়া যাচ্ছে যে গতকাল থেকে যেভাবে তাদের চিকিৎসা চলছিল, যে মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছিল, বোর্ড বসিয়ে যেভাবে ট্রিটমেন্ট শুরু হয়েছিল এই ঘটনার পরেই, কিন্তু তার ফলে কিছুটা হলেও স্বস্তির খবর মিলছে আজকে সকালবেলায়। এবং তার ফলে কিছুটা হলেও স্বস্তি হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে, যে যেভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, ঠিক সেটা কিছুটা হলেও কাটছে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই পুরো বিষয় নিয়ে ইতিমধ্যেই একটা টিম আসার কথা রয়েছে এবং সেই টিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কিছু হয়তো আর ঘন্টা 2-এর মধ্যেই ঢুকে যেতে পারে বলে আশা করছে। আচ্ছা দেবব্রত, তুমি সঙ্গে থাকো, এটা খানিকটা স্বস্তির তো বটেই, কিন্তু একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক, সেটাও দেখার যে তিনি বাকি 3 জনের মতো কখন তার অবস্থার উন্নতি হয়, সেটা অবশ্যই আমাদের রিপোর্টার দেবব্রত নজরে রাখছেন। কিন্তু আমি সৌরভের কাছে যেতে চাইবো। সৌরভ, যে টিমের কথা বলা হলো, দেবব্রত বলছিলেন ঘন্টাখানেকের মধ্যে তারা চলে আসবেন, এই যে স্পেশাল টিম স্বাস্থ্য ভবনের তরফ থেকে যাচ্ছে, এই টিমে কারা কারা রয়েছেন এবং তারা মানে মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে বিশেষ করে কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখবেন? দেখো, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, কালকে যখন আমরা জানতে চেয়েছিলাম যে এই স্যালাইনের বিষের কারণেই এই প্রসূতির মৃত্যু হয়েছে এবং বাকিরা আশঙ্কাজনক, সেই বিষয়টি উঠে এসছে এবং প্রাথমিক রিপোর্টে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য ভবনে সেই রিপোর্ট দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব জানান যে তিনি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন, তারা কি রিপোর্ট দেন সেদিকে তাকিয়ে সেটাই রিপোর্ট পাওয়ার পর বিষয়টি সম্পর্কে সুনিশ্চিত হওয়া যাবে। এই টিমে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ, রয়েছেন কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, রয়েছেন এখানে মাইক্রোবায়োলজির চিকিৎসক, রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিক। যেহেতু স্যাম্পেল, এই যে স্যালাইন, সেই স্যালাইনের নমুনা থেকেই ঘটনার সূত্রপাত বলে বলা হচ্ছে, আর সেই জন্য রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরাও রয়েছেন, স্বাস্থ্য ভবনের আধিকারিকরা রয়েছেন, ডিএমই এবং ডিএইচএস 2 সেকশন থেকেই তাদের যে রিপ্রেজেন্টেটিভ তারা থাকবেন। মোট সব মিলিয়ে 10 জনের একটি দল মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। লিমা, বেশ, আমাদের নজর থাকবে তারা পৌঁছানোর পর তারা সেখানে বিষয়গুলো খতিয়ে দেখেন এবং কি রিপোর্ট হাতে পান সেটা আমাদের নজরে থাকবে। ধন্যবাদ দুজনকে। মৃত্যু হয়েছে এক প্রসূতির। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকেই ভর্তি আরও বেশ কয়েকজন প্রসূতি। তুমুল উৎকণ্ঠা তাদের পরিবারের সদস্যদের। স্যালাইন কাণ্ডের সব থেকে বড় প্রশ্ন, যে সংস্থা স্যালাইন সরকারি নিজের পোর্টালে ব্ল্যাকলিস্ট করেছে, সেই স্যালাইন সরকারি হাসপাতালে কিভাবে ব্যবহার হলো? কেন এরকম ধরনের ঘটনা ঘটবে? একটা জেলা হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে? আজকে আমার হয়েছে, কালকে অন্য লোকের হবে। একজনের সঙ্গে হয়েছে, যদি আর কারো সঙ্গে হয়, এই ভয়টাই এখন তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের মধ্যে থাকা কয়েকটি পরিবারকে। বিতর্কিত স্যালাইনের বিষে এখনো হাসপাতালেই যে ভর্তি আরও কয়েকজন প্রসূতি, কেউ জানতেই পারছেন না কেমন আছে তাদের পরিবারের সদস্য। হঠাৎ করে এই অবনতিটা কেন? কিছু বলছে ডাক্তার? ডাক্তার তো কিছু বলছেন, চাপা দিয়ে রেখেছে, কিছু বলছেন। হাসপাতাল কিছু বলছে? হসপিটালও কিছু বলছেন। সবকিছু জিনিস তো চেপে রেখেছে, কি হয়েছে, কি ভুলটা, কি চিকিৎসা, কি ভুল করেছে সেটাও তো বলছেন। ভয়টা আরও জাঁকিয়ে বসছে যখন চাওয়া হচ্ছে রক্ত, বলা হচ্ছে ডায়ালিসিসের কথা, কলকাতা থেকে আনতে পাঠানো হচ্ছে ইনজেকশন। ব্লাড দিয়েছে, পুরো লিখে দিয়েছে, সেখান থেকে কলকাতাতে সেটা নিয়ে আসবে, অ্যাম্বুলেন্স সঙ্গে গেছে।
অ্যাম্বুলেন্সের সঙ্গে আপনাদের সবাই মিলে গেছে, যাদের যাদের কাছে চেয়েছে, যাদের পেশেন্ট ছিল। আমাদের রোগীর কেস এইরকম হলো কেন? আপনার কে ভর্তি আছে? আমার নিজের মেয়ে। আপনার মেয়ে ভর্তি আছে? হ্যাঁ। তারা তো বলতে পারতো স্যালাইন কম আছে, এখন সিজার হবে না। কি অবস্থা মেয়েকে দেখেছেন? গেছি দেখতে, দেখে তো ফিরে আসতে পারিনি। ভুল হলে একজন, কারো শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা হলে একজন, কিন্তু 7-8 জনের সঙ্গে এই একই ঘটনা, সবার শারীরিক সমস্যা একই রকম দেখা যাচ্ছে ডেলিভারির পর থেকে, সিজারে অপারেশন হওয়ার পর থেকে, কি করে সম্ভব? এই প্রশ্নগুলোই কিন্তু উঠতে শুরু করেছে। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? রোগীর আত্মীয়রা উদ্বিগ্ন, অথচ যে সংস্থা স্যালাইন ব্যবহার করে এই অবস্থা তার মালিক কিছুই জানেন না। খুব সহজেই বলছেন সে কথা, কেউ নাকি তাকে কিছু জানায়নি। এখন কোনো ইন্টিমেট নেই, এখন হয়তো কালকের ইয়েতে কিংবা কালকে ইনভেস্টিগেশন আমরা যখন জানতে পারি, হয়তো চিঠি দিয়ে মেল টেল আসবে, এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। কিন্তু এবারই তো প্রথম নয়, গত বছর থেকেই এই সংস্থার নামে অভিযোগ। নভেম্বর 2024 কর্ণাটকে স্যালাইনে মৃত্যু 4 প্রসূতির। তদন্তে উঠে আসে শিলিগুড়ির একটি সংস্থার তৈরি স্যালাইনে মৃত্যু। দেশ ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগকে তদন্তের অনুরোধ কর্ণাটক সরকারের। ডিসেম্বর 2024 কর্ণাটক সরকারের অনুরোধে অভিযুক্ত সংস্থার কারখানা পরিদর্শন ড্রাগ কন্ট্রোল বিভাগের। পরিদর্শনে সংস্থার তৈরি একাধিক মেডিকেল পণ্যের মান খারাপ বলে উল্লেখ। জানুয়ারি 2025 সংস্থার তৈরি 14টি পণ্য ব্ল্যাকলিস্ট। রাজ্যের কোনো সরকারি হাসপাতাল যাতে সংস্থার পণ্য বরাদ দিতে না পারে সেজন্য পণ্যগুলি সরকারি পোর্টালে ব্লক। না, সংস্থার কর্ণধার গত বছরের ঘটনা সম্পর্কেও বিশেষ কিছুই জানেন না। আমাদের কাছে কর্ণাটক গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল লেটার আসেনি কি আপনাদের এই প্রোডাক্টে মানুষ মারা গেছে, বুঝেছেন? আমাদের কাছে কোনো অফিসিয়াল, এবং আপনি বলছেন আপনার কাছেই জানতে পারছি, আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। কি হাসির ব্যাপার না? মানে সরকার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, সেগুলো সরকারি হাসপাতালে কি করে ব্যবহার হয় এই প্রশ্ন যেমন উঠছে। এই যে ছোট্ট গাফিলতি বলা হচ্ছে না, চিকিৎসক যে কারণে একেবারে অহংকারের সঙ্গে বলতে পেরেছে যে আমি ভুল করেছি, আমার ভুলের জন্য এই ঘটনা ঘটেছে, তাহলে তার ভুলের জন্য যে মানুষের মৃত্যু হলো তার দায় কে নেবে? এই প্রশ্নগুলো সবার মধ্যে রয়েছে। ক্যামেরায় সুদীপ পুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। সন্তান প্রসবের পরই কোমায় তৃণমূল পঞ্চায়েত সদস্যা। নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী। পোলবায় তৃণমূল পরিচালিত সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্য অপর্ণা পাত্র ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসকের কথায় নার্সিংহোমে ভর্তি হন। 6 জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন তিনি, আর তারপরই কোমায় চলে যান অপর্ণা। সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ড্যামেজ হয়ে গেছে প্রসূতির। কলকাতায় হাসপাতালের খরচ বেড়ে যাওয়ায় ফের চুঁচুড়ায় নার্সিংহোমে ভর্তি করা হয়। দলের পঞ্চায়েত সদস্যকে দেখতে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসকের ভুলে ঘটনা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন তারা। এটুকুনি বলতে পারি, আমার বইয়ের কোনো সমস্যা ছিল না। ডাক্তারবাবু বললেন যে আমি তো থাকছি না, কোথাও যাবেন একটা, বললো 6 তারিখের পর উনি কিছুদিন পরেই সে বেরিয়ে যাবে, 6 তারিখ হলে ভালো হয়। আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে, আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায়, আমার সন্তান যেন তার মাকে দেখতে পায়, আমার এইটুকুনি চাওয়া। তারই গাফিলতি হোক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি, তার গোচরে আসবে, এবং যার জন্য এমপি এলেন, এমপি আমি দুজনেই এলাম, বিচার হবে নিশ্চিত। সব দেখালেন কি কি হয়েছে, ভুল চিকিৎসা, কি কি ইনজেকশন দেওয়া হয়েছে, কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে, এগুলো সব দেখালেন, যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে। তো ন্যাচারালি ও সেটা নিতে পারেনি এবং কোমায় চলে গেছে। ইন্টারনেটের এই যুগে বিপদ যে ওত পেতে রয়েছে সেটা অস্বীকার করার আর কোনো জায়গা নেই, জানেন তো। বারাসাতে ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে পকেট ফাঁকা হয়েছে প্রৌঢ়ের, আর অন্যদিকে আবার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন এসপি। ফোন করে বিভ্রান্তি তৈরি, ঘণ্টাখানেকের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা। ডিজিটাল অ্যারেস্টের নাম করে রমরমিয়ে জালিয়াতির কারবার ভেদে বসেছে প্রতারকরা। সেই ফাঁদে পা দিয়েছেন অনেকেই, যেমন বারাসতের হৃদয়পুরের বাসিন্দা সুশীল সাহা। গত সোমবার সকাল 9টা নাগাদ সুশীল সাহার কাছে একটি ফোন আসে। টেলিফোন সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেয় প্রতারক। টেলিকমিউনিকেশন থেকে ফোন করা হচ্ছে যে আপনার নামে একটা কেস আছে, আপনার কিন্তু ফোন 2 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আন্ধেরি ইয়েতে ক্রাইম ব্রাঞ্চ ওখানে একটা কেস ফাইল করা হয়েছে, ওখানে আপনি এক্ষুনি যোগাযোগ করুন, নাহলে আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি।
ওরা আপনাকে যা যা জিজ্ঞেস করবে সেগুলো উত্তর দিন। থানা, কেস, সাত সকালে এইসব শুনে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন প্রৌঢ়। কিছু বুঝে ওঠার আগেই ফের তাঁর ফোনে রিং। ফোনে দেখাই যাচ্ছে মুম্বাই থানার নাম, লোগো টোগো সব সহ একজন অফিসার, তিনি আমায় বললেন যে ভিডিও কল অন করুন। এবার ভিডিও কলে প্রতারকদের জাল ফাঁদা শুরু। ষাটোর্ধ্ব সুশীল সাহাকে প্রতারকরা জানায় তার বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা রয়েছে, গোটা পরিবারকে গ্রেফতার করা হবে, সহযোগিতা না করলে ভয়ঙ্কর বিপদ। জিজ্ঞেস করছে যে আপনার কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কত টাকা আছে, আপনি এই যে এত কোটি টাকা কোথায় রেখেছেন। আমি এই কোটি টাকার কিচ্ছু আমি জানি না, 600 কত কোটি টাকার নাকি আমার বিরুদ্ধে হয়েছে, আমার নাম পাওয়া গেছে, বিপদ ঘনিয়ে আসছে, আমার মেয়েকে অ্যারেস্ট করা হবে, আমার জামাইকে অ্যারেস্ট করা হবে, আমার সম্পত্তি ক্রোক করা হবে। আর পরিবারের সকলের নাম নানা মামলায় জড়িত আছে। সেই সমস্ত মামলা থেকে নিস্তার পেতে বাধ্য হন হৃদয়পুরের বাসিন্দা সুশীল সাহা। কিছু বুঝতে না পেরে ভয় পেয়ে গ্রেফতারের আতঙ্কে অনলাইনে প্রতারককে 90,000 টাকা ট্রান্সফার করেন সুশীল সাহা। এরপরই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলে বুঝতে পারেন ডাহা ঠকে গিয়েছেন প্রৌঢ়। অভিযোগ দায়ের করেন বারাসত থানায়। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, খোদ প্রধানমন্ত্রী এ নিয়ে সতর্ক করেছেন দেশবাসীকে। সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের ফোন এলে মাথা ঠান্ডা রাখুন। জাতীয় সাইবার হেল্পলাইন নাম্বার 1930-তে ফোন করুন। cybercrime.gov.in এ অভিযোগ নথিভুক্ত করুন। স্থানীয় থানাতেও অভিযোগ জানান। এদিকে সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে লেকটাউনের বাসিন্দা প্রাণকৃষ্ণ ঘাটাকে কেওয়াইসি আপডেট করতে বলে প্রতারক। তার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হয়। এরপরই অ্যাকাউন্ট থেকে 11 লক্ষ টাকা উধাও। ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। দীপঙ্কর ও রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা।